নমস্কার, সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা। একটু আগেই আমি বলছিলাম গল্প হলো আবেগের বহিঃপ্রকাশ। এবার ব্যাপারটা অন্যরকম। কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বাংলা ভাষার গল্পকারদের প্রতিপক্ষ হতে চলেছে, এই নিয়ে আলোচনা করবেন শঙ্খদীপ ভট্টাচার্য, অম্লান কুসুম চক্রবর্তী, তৃষ্ণা বসাক, সঞ্চালক বিশ্বদীপ দে। নমস্কার। কথামালার এই সুন্দর অনুষ্ঠানের শরিক হতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের এবারের আলোচনা কৃত্রিম বুদ্ধিমত্তা কি আগামী দিনে বাংলার গল্পকারদের প্রতিপক্ষ হতে চলেছে। আমি মঞ্চে ডেকে নিচ্ছি তৃষ্ণা বসাক, অম্লান কুসুম চক্রবর্তী এবং শঙ্খদীপ ভট্টাচার্যকে। আমাদের এই আলোচনাটা শুরু করার আগে বিষয়টা সংক্ষেপে চেষ্টা করছি বলার, তারপরে আমরা কথা বলবো তিন আলোচকের সঙ্গে। আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, আরও অনেক নাম আছে। এই শব্দবন্ধটা গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল, কিন্তু লাস্ট বোধহয় 2-3 বছরে এটা খুব বারবার উঠে আসছে। শুধুমাত্র যে খবরের কাগজের প্রতিবেদনে থাকছে তা নয়, এটা নিয়ে রীতিমতো আলোচনা হচ্ছে। এই আলোচনাটাই একটা নতুন মোড় নেয় 2022 সালের নভেম্বরে, যখন চ্যাট জিপিটি নামে একটা চ্যাটবট আসে এবং সে মানুষের মতোই গল্প কবিতা লিখতে আরম্ভ করে। এখানে মানুষের মতোই কথাটা নিয়ে অনেকের আপত্তি আছে, কারণ যেটা তৈরি হচ্ছে সেটার মান আমাদের যে মানুষ গল্পকারদের যে তাদের সৃষ্টির কাছাকাছি পৌঁছচ্ছে না বলে বলা হচ্ছে। কিন্তু এটাও বলা হচ্ছে যে সবেমাত্র বিষয়টা শুরু হয়েছে, যেভাবে দিন এগোচ্ছে, সময় এগোচ্ছে, গবেষণা চলছে, তাতে আগামী দিনে এই এআই চ্যাটবট যে নামেই ডাকি না কেন, তারা গল্পকারদের প্রতিপক্ষ হয়ে উঠতে পারে, এরকম একটা আশঙ্কা রয়েছে। শুধু গল্পকার নয়, যে কোনো ক্রিয়েটিভ আর্টেরই তারা প্রতিপক্ষ হয়ে উঠতে পারে। তারা মানুষের মতো অথবা মানুষের চেয়েও ভালো শিল্প সৃষ্টি করতে পারে, এরকম একটা আশঙ্কা দেখা দিয়েছে। আবার এর উল্টো মতো শোনা যাচ্ছে। তো আমাদের কিছুক্ষণ আগে একটা আলোচনা হলো যে লেখকের চলার পথে বাধা ইত্যাদি। তো এটা একটা এমন বিষয় যেটা হয়তো ঠিক এই মুহূর্তে থ্রেট নয়, কিন্তু টেকনোলজি প্রযুক্তি যেভাবে এগোচ্ছে তাতে আগামী দিনে এটা একটা বড় বিপদ, বড় আশঙ্কা হতে পারে। সিঁদুরে মেঘ অনেকেই দেখছেন। তো এই নিয়ে আজকে আমাদের আলোচনা। সঙ্গে রয়েছেন তিন আলোচক। তো তৃষ্ণাদি আমাদের মধ্যে আছেন, তৃষ্ণাদি আমাদের মধ্যে সিনিয়র, তাই আমি তৃষ্ণাদিকে প্রথমে বলবো, তারপর বাকি দুজনের কাছে যাব এবং মোটামুটি সংক্ষিপ্ত এবং ঠিকঠাক আমরা একটা আলোচনার মধ্যে দিয়ে যাব, তারপরে আমরা ইন্টারাকশনে যাব, পরস্পর আলোচনা করব। প্রথমে তিন আলোচকের সংক্ষিপ্ত বক্তব্য আমি শুনতে চাইছি, তাই প্রথমে তৃষ্ণাদিকে বলবো। তৃষ্ণা বসাক। নমস্কার, শুভ বিকেল। আজকে থেকে যদি ধরা যাক 100 কি 150 বছর পর এই ভারত সভা হলে কয়েকটি বট বসে আলোচনা করে যে মানুষ আমাদের কাছে কি প্রতিপক্ষ হয়ে উঠবে, মানে আমরা কিন্তু প্রায় সেই দিকেই যাচ্ছি। যখন আমাদের যেটা অহংকার ছিল, আমাদের সৃজনশীলতা, আমাদের কল্পনা, যেটা মানুষের নিজস্ব, সেইখানে কিন্তু থাবাটা এতটাই কৃত্রিম বুদ্ধিমত্তা থাবা বসাতে চলেছে, হয়তো আজ থেকে তখন বিশ্বদীপ থাকবে না, বিশ্বদীপের ছেলে বা নাতি বা নাতনি সঞ্চালনা করবে। তখন কয়েকজন রোবট মিলে আলোচনা করবে যে আমাদের যে রচিত সাহিত্য সেখানে মানুষ কি প্রতিপক্ষ হয়ে উঠবে। আসলে আমাদের যে সভ্যতার যে চলন, তাতে আমরা প্রায় দেখতে পাই যে সবসময় পুরনো প্রযুক্তিকে নতুন প্রযুক্তি এসে অবসলিট করে দিয়েছে এবং কখনো কখনো পুরো অবসলিটও করতে পারেনি। দুটোর একটা মিলিয়ে
একটা অপটিমাম জায়গা তৈরি হয়েছে, একটা ব্যালেন্স কোথাও তৈরি হয়েছে। এরকম মানে আমার খুব মজা লাগছে যে আমরা যেখানে বসেই আজকে আলোচনাটা করছি তার খুব কাছে লালবাজারে এক 19 শতকে একটা হাওয়া মোরগ বসানো হয়েছিল। তো তখন যে কোনো কিছু নতুন এলেই, কলকাতা ছিল অ্যাকচুয়ালি গুজবের শহর, তো যে কোনো কিছু নতুন দেখলেই একটা গুজব ছড়াতো। তো ওই হাওয়া মোরগটাকে নিয়ে গুজব ছড়ানো হয়েছিল যে ওই যে মোরগটি দেখছো ওটি ভালো নয়, ও যেদিকেই মুখ করে সেই দিকেরই লোক মরে যায়। এই যে গত পরশু রমাপদর ভাইরা ভাই যে ওয়ালাওটায় মারা গেল, সে আসলে ওই মোরগের সামনে গিয়ে পড়েছিল। তো একটা হাওয়া মোরগ এইভাবে একটা ভয়, একটা থ্রেট দেখিয়েছিল। বা যখন আমাদের কি বলবে, কয়লার থেকে গ্যাস, এই যে প্রত্যেকটা যে প্রযুক্তির বিবর্তন এলো, প্রত্যেকটা সময়ে কিন্তু আমরা একটা সমাজে প্রতিরোধ তৈরি হয়েছে। বা যখন ঘোড়ার গাড়ি থেকে মোটর গাড়ি, মোটর গাড়ি থেকে রেলগাড়ি, এই যে বিবর্তনগুলো হলো, একটা সময় নিউ ইয়র্কের রাস্তায় পুরো ঘোড়ার বিষ্ঠায় ভরা থাকতো এবং সেটা টপকে টপকে যাওয়াটা খুব ভালো ছিল না, একেবারেই খুবই কষ্টকর ছিল। তো কিন্তু যখন ওই ঘোড়াটাকে রিপ্লেস করলো মোটর গাড়ি, তখন কিন্তু তার নামটা হলো হর্সলেস ক্যারেজ, অর্থাৎ ঘোড়াটাকে ধরা রইল তার মধ্যে। কোথাও আমরা এইভাবে রেখে দিই, যার জন্যে আমরা কম্পিউটারের নাম হয়ে যায় যন্ত্র গণক। গণক আমাদের ছিল যে গোনার কাজটা করত। কিন্তু আজকে আমি অতটা আত্মবিশ্বাসের সঙ্গে বা অতটা মানে কি বলবো, অতটা কৌতুকের সঙ্গে বলতে পারছি না যে কৃত্রিম বুদ্ধিমত্তা ঠিক আছে, এসছে চলে যাবে, বা মানুষের সৃষ্টি সেটা অবিনশ্বর, সেটা থেকে যাবে, ঠিক অতটা আত্মবিশ্বাসের সঙ্গে আমি বলতে পারছি না। কারণ এই যে জেনারেটিভ প্রি-ট্রেন্ড ট্রান্সফর্মার, যেটাকে আমরা জিপিটি বলছি, সেই জিপিটিটা কি কি করতে পারে, সেটা এডিটিং করতে পারে, সেটা কবিতা লিখছে, যাচ্ছে তাই কাণ্ড করছে। তবে এটাও ঠিক, বাংলা বাজারে অনেক কবিতা, গল্প, উপন্যাস যা লেখা হয়, তো জিপিটি সেগুলোকে যদি রিপ্লেস করে খুব বেশি কিছু ক্ষতি হবে বলে আমার মনে হয় না। তো এই যে একটা মজা রয়েছে, আমার এক্ষুনি মনে পড়ছে যে স্তানিস্ল লেম খুবই বড় মাপের একজন কল্পবিজ্ঞান লেখক। তার সোলারিস সিনেমাটা, যেটা থেকে সোলারিস বানানো, আপনারা নিশ্চয়ই দেখেছেন। স্তানিস্ল লেমের কতগুলো রোবট রূপকথা আছে, যেটা খুব কম প্রচলিত। রোবট রূপকথা মানে অনেকেই জানেন না। সেখানে একটা আছে একটা গল্প, যেটা হচ্ছে রিহ্যাব ক্যাম্প ফর রোবটস। মানে তাদের মন খারাপ হয়, তাদের মনোবিকলন হয়েছে সেই সব সার্ভারদের, সেই সব সিস্টেমের এবং কম্পিউটারের। তারা একটা রিহ্যাব ক্যাম্পে গেছে, তো একটা মানুষ সেখানে ভুল করে ঢুকে পড়েছে। তো তারা একটা মানুষের এরকম গাল টিপে বলছে যে কি পুরো এত বছর, হাজার হাজার বছর ধরে মানব সভ্যতা বলে একটা বিরাট ঢক্কা নিনাদ করা হয়েছে, এ তো পুরোই ফালতু। এই কিছু অ্যালবুমেন আর ফ্যাট এর একটা সমষ্টি, এটা মানুষ, এই যে হাত দিচ্ছি গালে, আঙুলটা ডেবে যাচ্ছে, এটা কি? আমাদের দেখো আমরা কত স্টাডি, আমরা রোবট। তো এই যে মানুষ আর রোবটের যে একটা সীমারেখা কোথাও, সেটা মনে হচ্ছে ভেঙে যাবে। তা এই বিষয়ে আমিও খুব চিন্তায় বলা যায় না, তবে একটা অবশ্যই আমাদের ভাবনা চিন্তা কাজ করছে। এবং পশ্চিম, যেখান থেকে আমরা সবসময় তাকিয়ে থাকছি, যে পশ্চিমের একজন খুবই বিখ্যাত লেখক, তিনি বলছেন যে এখন আমি কিছুটা সময় হাতে লিখি। তা এগুলো একটা কিন্তু উপায় হতে পারে, যে আমরা সবসময় যে এই যে আমাদের ওয়ার্ড, আমরা এই যে তারে জোড়া যে একটা অস্তিত্ব, সেইটার বদলে
যদি আমরা একটু অন্যরকম করে ভাবি তাহলে হয়তো এগুলো আমরা নতুন কিছু ভেবে ফেলবো। কারণ মানুষ এই যন্ত্রটা বানিয়েছে এবং এখনো অবধি তার সিদ্ধান্তর ওপর নির্ভর করে। এবং একজন খুব বড় একটা কথা বলছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা যে আমাদের রিপ্লেস করে দেবে বা আমাদের একটা থ্রেটের কারণ হবে, কিভাবে? তারা তো এখনো নিজে নিজে কোথাও যেতে পারে না। এই যে নিজে মুভ করা, এইটা কিন্তু এখনো মানুষের হাতে আছে, এই জঙ্গমতাটুকু। তো আমার মনে হয় ভয় পাওয়ারও কিছু নেই, আবার খুব বসে থাকারও কিছু নেই। মানুষকে মানুষের মতো ভাবনা চিন্তা করে যেতে হবে। আর আমার মনে হয় যে এখানেও কিন্তু যোগ্যতমের উদ্বর্তন ব্যাপারটা সত্যি। যদি মানুষ সত্যি কোনো ক্রিয়েটিভ কাজ করতে পারে যেটা মৌলিক, সেটা অবশ্যই থাকা উচিত। তো আর সেই মৌলিকতাটুকু আমাদের ধরে রাখতে হবে। মানে এখন অনেকই প্রবণতা, যেহেতু এটা অ্যাভেলেবেল আছে, কপি পেস্ট করে অনেকেই আমরা চালিয়ে দিই। আমাদের রিসার্চ ক্ষেত্রে অথেন্টিকেট বলে একটা সফটওয়্যার আছে, যেটাতে আমরা কপি পেস্টটা ধরে ফেলতে পারি, মানে সায়েন্সের ক্ষেত্রে আছে। তো আমার মনে হয় সাহিত্যেও এই ধরনের একটা থাকা ভালো, কারণ আমরা প্রচুর দেখছি যে একই জিনিস একজন লিখছেন, সঙ্গে সঙ্গে তার কপি হয়ে যাচ্ছে। তো এইরকমভাবে মানে ওই জাস্ট যেটা রোবট বলেছিল যে এক বস্তা অ্যালবুমেন, সে এক বস্তা অ্যালবুমেন দিয়ে কিন্তু লড়াইটা করা যাবে না। মগজাস্ত্র দিয়ে লড়াইটা করতে হবে। একটু বেশি বললাম, বাকিরা বলুক। ধন্যবাদ তৃষ্ণাদি, সুন্দর বলেছেন। তৃষ্ণাদি কল্পবিজ্ঞান কাহিনীও লেখেন, তো সেই দিকটা উঠে এলো। তো আমি অম্লান কুসুমের কাছে যাব। অম্লানের লেখা আমি যত যে কটা পড়েছি, সর্বত্রই অম্লান খুব চিন্তিত, মানে এই প্রযুক্তির বাড়াবাড়ি এবং এই সমসাময়িক যে আমাদের বাকি বিপদগুলোর তুলনায় প্রযুক্তি যে কত অন্যরকম বিপদ আমাদের সামনে তুলে ধরেছে, সেটা অম্লান বারবার সেটা নিয়ে আমাদেরকে সতর্ক করেছে লেখাতে। কিন্তু এআই তো একেবারে অন্যরকম একটা বিপদ। এবং আমি কিছুদিন আগে পড়ছিলাম যে মার্গারেট অ্যাটউড তার লেখা নকল করে দিয়েছে। হ্যাঁ, তো এই ব্যাপারটা এখনও কিশোর কুমার এবং কিশোর কণ্ঠীর মতো আছে। মানে কিশোর কুমারের গলা শুনে আমরা বুঝতে পারছি কিশোর কুমার গাইছে, কিশোর কণ্ঠীর গলা শুনে বুঝতে পারছি কিশোর কণ্ঠী গাইছে, কিশোর কুমার নয়। কিন্তু বলা হচ্ছে যেভাবে এগোচ্ছে তাতে যদি ভবিষ্যতে ধরা না যায়, হ্যাঁ, মানে অন্যান্য ক্ষেত্রেও হচ্ছে। A.R. রহমান তার ছবিতে সম্প্রতি দুটি গান ব্যবহার করেছেন, দুজনই প্রয়াত গায়ক, তাদের গলা ব্যবহার করা হয়েছে। তো এই বিষয়ে অম্লান কুসুম কি মনে করছেন? নমস্কার, শুভ সন্ধে। এই বিষয়ে একটু বিশদে যাওয়ার আগে কয়েকটা কথা বলি। গত কয়েকদিন ধরে যেহেতু আমাকে এখানে আজকে একটা বলতে হবে, কিছু পড়াশোনা করার চেষ্টা করছিলাম। তো এখনো পর্যন্ত যা পড়াশোনা করলাম, আমার ব্যক্তিগতভাবে যেটা ধারণা সেটা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যাই বলি না কেন, সেটা এখনো পর্যন্ত না একটা কিছু অলি, এই গলি সেই গলি, এই গলি সেই গলি ধরে এগোতে এগোতে এখন একটা 8 লেনের হাইওয়ের জন্য অপেক্ষা করছে। এটা আমার ব্যক্তিগত মত। এবার এই হাইওয়েটা যখনও পেয়ে যাবে, এখনো পর্যন্ত পৃথিবী জুড়ে বিশেষজ্ঞরা যারা বলছেন তারা একটাই কথা বলছেন যে এখনো এই গাড়িটা এখন প্রথম গিয়ারেই চলছে। কেমন? এরপরে যখন এটা দ্বিতীয় বা তৃতীয় গিয়ার ছেড়ে চতুর্থ কিংবা পঞ্চম গিয়ারে যাবে, তখন যে কি হবে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষে কল্পনা করলে সেটা একটা কল্পবিজ্ঞানের গল্পই হবে। কারণ কি হতে চলেছে সেটা এখনো পর্যন্ত আমরা স্পষ্টভাবে কিছু জানি না। আমি এ প্রসঙ্গে একটা অভিজ্ঞতার কথা বলি। সেটা হচ্ছে যখন আমাদের কাছে প্রথম মোবাইল ফোন এলো, তখন মেসেজ টাইপ করার জন্য 2-3টা অপশান থাকতো। একটা হচ্ছে যে আমি একটা অক্ষর নিজে নিজে টাইপ করি, টাইপ করে সেটা একটা শব্দ হোক, বা তারপরে একটা অপশান থাকতো, আপনাদের অনেকেরই মনে আছে, T9 বলে একটা জিনিস থাকতো, যেটাকে বলা হয় প্রেডিক্টিভ টেক্সট। আমি 2 বা 3টে অক্ষর লিখলাম, সঙ্গে সঙ্গে সেই যন্ত্রটা বুঝে নিল যে আমি কি শব্দ লিখতে চলেছি। তারপরে সেই উইন্ডোর উপরে আমাকেও দুটো বা 3টে বা 4টে অপশান দেখাতে লাগলো। আমি যেই অপশানটা মানে নেব, শব্দটা অটোমেটিক্যালি চলে আসবে। এখন আমি যদি এটাকে বলি যে আমাদের লেখালেখির
জগতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা। আমি খুব বোকার মতো কথা বলছি বলে আমার মনে হয় না, কারণ এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে আমি যেটা লিখতে চলেছি সেই যন্ত্র কি আমি কোন শব্দটা লিখতে চলেছি সেটা আঁচ করে নিয়ে আমার কাজ কমাচ্ছে, নাকি আমাকে ও আরেকটা বিকল্প শব্দ দিচ্ছে, যেই বিকল্পটা শব্দ দিয়ে আমি হয়তো মাথার মধ্যে অন্য কিছু ভাবছিলাম, একই ভাবনা আমি প্রকাশ করতে পারলাম, কিন্তু আমার ভাবার ওই খাটনিটা আর হলো না। এটাকে, এই প্রেডিক্টিভ টেক্সটটাকে যদি আমি প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের লেখার ক্ষেত্রে এসেছিল বলে আমি দাবি করি বা মনে করি, আমার মনে হয় না তাতে খুব একটা ভুল হবে। কারণ আমি ইন্টারনেটে গত কয়েকদিন ধরে বেশ কিছু লেখা পড়েছি এবং তাতে অনেকেই বলছেন যে এই প্রেডিক্টিভ টেক্সট যেটা, এইটাই সর্বনাশের মূল কারণ। এখান থেকেই প্রথম আমাদের এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপারটা লেখালেখির দিকে চলে এসেছে। তারপরে আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে যা হয় সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা যে কোথায় আমাদের জীবনের মধ্যে রোজনামচার মধ্যে ঢুকে যাচ্ছে আমরা সেটা জানি না। আমি আপনাদেরকে দুটো তিনটে উদাহরণ যদি দিই, সেটা হচ্ছে ধরুন আগে তো লোকে ব্যাংকে যেত, ব্রাঞ্চে যেত, অনেকক্ষণ ধরে অপেক্ষা করত, ক্যাশ কাউন্টারে যারা ছিলেন বা যারা আধিকারিক ছিলেন তারা কখন সময় দেবেন আমরা অপেক্ষা করতাম। তারপরে এলো হচ্ছে নেট ব্যাংকিং। নেট ব্যাংকিং করার ফলে আমরা ব্যাংকে যাওয়া কমিয়ে দিলাম। তারপরে এখন আপনি যে কোনো ব্যাংকের যদি ওয়েবসাইট ওপেন করেন তখন দেখবেন নেট ব্যাংকিংয়ে লগ ইন করতে করতে সেই পর্দার কোণা দিয়ে একটা ছোট্ট জিনিস, একটা পপ আপ বলে, সেটা ছোট্ট চলে আসছে এবং আপনাকে বলছে হাই আমি আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। মানে আপনার নেট ব্যাংকিংয়ের ইউজার আইডি আর পাসওয়ার্ডটাও দিতে হলো না, একটা রোবট সে পর্দার কোণা থেকে উকি মেরে বলছে টুকি এই দেখো আমি এসে গেছি, তুমি আমাকে টাইপ করে বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। আপনি বলুন ওপেন অ্যান এফডি, ও আপনাকে একটা ছোট্ট ওটিপি পাঠাবে, সেই ওটিপি থ্রু দিয়ে আপনি আপনার কাজগুলো খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন। তো এটাও তো একদিক থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা। তো ওইটাই বলছিলাম যে কিভাবে কতটা আমাদের জীবনের মধ্যে প্রতিদিনের জীবনযাপনে কৃত্রিম বুদ্ধিমত্তা ঢুকে পড়ছে সে সম্পর্কে আমরা কিছু জানি না। আমি আরও কয়েকটা অভিজ্ঞতার কথা বলি। আমি ওই চ্যাট জিপিটি, ওপেন এআই যেগুলো আছে সেগুলো নিয়ে কিছুদিন আগে দেখছিলাম। আমি একটা ওপেন এআইকে বললাম শোনো না কেমন আছো, তখন বললো আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো, থ্যাংক ইউ ফর আস্কিং। আমি বললাম আচ্ছা বেশ, আচ্ছা আজকে কলকাতার টেম্পারেচার কত গো? বললো এই তো আজকে কলকাতার টেম্পারেচার হচ্ছে 18, তবে রাত্রের দিকে সেটা 14 বা 13-তে নেমে যেতে পারে, তবে তোমার প্রতি আমার একটা সাজেশন আছে, আজকের AQI খুব খারাপ, যদি খুব প্রয়োজন না থাকে তুমি বাড়ি থেকে বেরিয়েও না। এবারে AQI আমি টার্মটা যদিও জানতাম, আমি জিজ্ঞেস করলাম AQI কি? বলে AQI জানো না, এটা হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, যেটা তোমাদের দেশের বেঞ্চমার্ক, আজকে AQI খুব খারাপ, তুমি বাড়ি থেকে বেরিয়েও না। আমি বললাম শোনো না আমার খুব মন খারাপ করছে। তখন বলল মন খারাপ করা একদম ভালো জিনিস নয়, এই হচ্ছে কতগুলো টোল ফ্রি নম্বর, বলে 6-7খানা নম্বর আমার কাছে দিয়ে দিল। তারপরে বলল এই টোল ফ্রি নম্বরে ফোন করো, মন ভালো রাখো, মন ভালো রাখলে জীবন সহজভাবে চলবে, থ্যাংক ইউ। আমি বললাম আমাকে একটা গল্প শোনাবে? তখন বলল যে নিশ্চয়ই শোনাবো, বলো কী ধরনের গল্প শোনাতে পারি। আমি বললাম তুমি আমাকে একটা গরু নিয়ে গল্প শোনাও, একটু সিম্পল গল্প। ঠিক আছে। তারপরে আমি দেখলাম একটা ইলেকট্রনিক টাইপরাইটারের মতো সেই স্ক্রিনের মধ্যে একটা গল্প বানানো হচ্ছে। গল্পটা আমার যদ্দূর ছিল আমার মনে পড়ে যে একটা গরু ছিল, সেই গরুটার নাম ছিল হচ্ছে, কথার কথা বলছি, হাম্বি। সেই গরুটার একদিন খুব ঘাস খেতে ইচ্ছা করছিল, সে একটা মাঠে গেল, মাঠে গিয়ে খুব ঘাস খেলো। কিছুক্ষণ পরে একটা লোক এসে জিজ্ঞেস করলো তোমার কি পেট ভরেছে? গরুটা বলল হ্যাঁ আমি খুব খুশি, দুজনেই বাড়ি ফিরে গেল। আমি বললাম এই গল্পটা আমার একদম ভাল লাগেনি, আমাকে আরেকটা গরু নিয়ে গল্প শোনাও, একটু অ্যাবস্ট্রাক্ট। তখন বলছে ওকে। আবার দেখি সেই স্ক্রিনের কোণা থেকে টাইপ হওয়া শুরু হলো। একটা গরু ছিল, সেই গরুটার নাম ধরা যাক দ্রামাদ্রিমি। সেই গরুটার একদিন খুব বাইরে যেতে ইচ্ছা করছিল, সে একটা পুকুরের ধারে গিয়ে দাঁড়ালো। পুকুরের ধারে সে দেখতে পেল নিজের মুখের ছবি পড়েছে। তখন আকাশ থেকে একটা পরী চলে এলো। পরী এসে সেই গরুটাকে জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে? গরু বলল আমার খুব মন খারাপ, আমার সামনের জন্মে মানুষ হতে ইচ্ছা করে। তখন পরীটা বলল না না তুমি ভুল জানো, মানুষরা না তোমার থেকেও খারাপ আছে। গল্প শেষ। এইবারে এখন আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বলছি তুমি আমাকে একটা সিম্পল গল্প শোনাও, আমাকে একটা সিম্পল গল্প শোনাচ্ছে। তারপরে বললাম না একটু অ্যাবস্ট্রাক্ট গল্প শোনাও, আমাকে অ্যাবস্ট্রাক্ট গল্প শোনাচ্ছে। কিন্তু আলটিমেটলি সেগুলোর কোয়ালিটি কি? আমি এটা নিয়ে ভেবেছি
এবং বিভিন্ন জায়গাতে একটা জিনিস পড়ছি, সেটা হচ্ছে দেখুন একটা কথা বলি, এখন যদি আপনি কোনো একটু ভালো বুক শপে যান যেখানে খাতা বই পেন্সিল এসব পাওয়া যায়, সেখানে দেখবেন যে দু রকমের খাতা থাকে। আমি খাতার প্রসঙ্গই টানছি। একটা হচ্ছে যে যেগুলো বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের খাতা আছে, সেই খাতার পিছনে লেখা আছে দেখবেন যে এই মন্ড প্রস্তুত করা থেকে শুরু করে খাতাটা যতক্ষণ না পর্যন্ত প্যাকেটবন্দি না হয়েছে তার মধ্যে কোনো হিউম্যান ইন্টারভেনশন ছিল না। মানে সেই পাল্পটা আস্তে আস্তে শিট হলো, সেটা হিট হলো, তারপরে পাতাটা তৈরি হলো, পাতাটা কাটা হলো, কাটার পরে বাইন্ডিং হলো, স্টেপলিং হলো, খাতার ফর্ম পেলো, তারপরে 10টা 20টা 15টা খাতা মিলে একটা বাক্সের মধ্যে গেল, আরেকটা যন্ত্র এলো, সেই বাক্সের মধ্যে সেলোটেপ লাগালো, খাতা তৈরি, ফ্রি ফ্রম হিউম্যান ইন্টারভেনশন। আরেক রকমের খাতা, এই খাতার দাম যদি হয় 25 টাকা, ওই খাতার দাম হবে 40 টাকা। সেইখানে বলা হচ্ছে যে এই খাতাটা হচ্ছে ম্যানমেড পেপার, হ্যান্ডমেড পেপার। এখন যারা বিশেষজ্ঞ আছেন এবং যারা কি হবে এআই আগামী 20 বছর পরে 30 বছর পরে কোথায় আমাদেরকে নিয়ে যাবে এআই, এই নিয়ে অনেক মাথা ঘামাচ্ছেন, তারা বলছেন যে হয়তো 3-4 দশক পর এমন একটা সময় আসবে, আধুনিক যদি বইয়ের আধুনিক বিপণী তখনও টিকে থাকে, এমন একটা সময় আসবে দু রকমের শেলফ হবে। একটাতে থাকবে হচ্ছে এআই রিটেন বুক, আরেকটাতে থাকবে হচ্ছে ম্যানমেড বা হিউম্যান রিটেন বুক। এবং যদি হিউম্যান রিটেন বুক হয়, যদি মানুষ বইগুলো লেখে, তাহলে সেই বইগুলো একটা প্রিমিয়াম দাবি করবে, একটা প্রিমিয়াম কন্টেন্ট হবে, কারণ সেই বইগুলো যন্ত্র লেখেনি। কেমন? এইটা হলো গিয়ে এক রকমের ব্যাপার। এবার এখন তৃষ্ণাদি একটু আগে যে কথাটা বললেন, সেটা হচ্ছে যে এত তো লেখা হচ্ছে, আমি যন্ত্রকে বলে দিচ্ছি যন্ত্র আমার মন খারাপ, গল্প শোনাও, যন্ত্র মন খারাপের গল্প শোনাচ্ছে, কবিতা লিখছে, যদি উপন্যাস লিখতে বলি হয়তো সে উপন্যাসও লিখবে। কিন্তু এরপর যারা প্রকাশক আগামী দিনের, তারা কি করে বিচার করবেন যে এইটা একটা যন্ত্র লিখেছে না এটা একটা মানুষ লিখেছে? এইখানে এই প্রসঙ্গে যদি আরো একটু আমি কথা বলতে যাই, তাহলে 3 দশক বা 4 দশক পরে যে প্রকাশকরা থাকবেন, সেই প্রকাশকরা আদৌ মানুষ প্রকাশক থাকবেন তো, সেটা নিয়ে আমার মধ্যে প্রশ্ন জাগে। এইবার যদি মানুষ প্রকাশক না থাকে, প্রকাশকও যদি আলটিমেটলি একটা কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট হয়ে যায়, এবং রোবটই যদি একটা গল্প পাঠায়, বা আমরা এআই এর মানে বুদ্ধি নিয়ে যদি একটা গল্প পাঠিয়ে আমি আরেকটা রোবটকে সেই গল্পটা পাঠাই, সেই রোবটের কাছে কি কি প্যারামিটার আছে, যেই প্যারামিটারের থ্রু দিয়ে ওরা এটার কোয়ালিটিটাকে ডিটারমাইন করবে। এই কতগুলো প্রশ্ন, এগুলো হিজিবিজবিজ প্রশ্ন বলবো বা কি বলবো আমি জানি না, এই প্রশ্নগুলো মাথার মধ্যে ভীষণ ভর করে এবং একই সঙ্গে আমার ভয় করে। আগামী দিনে কি আছে, কি হতে চলেছে, অন্তত লেখালেখির দুনিয়ায়, এটা নিয়ে এই মুহূর্তে খুব বেশি কথা বলাটা আমার মনে হয় একটু মানে অনেক, যতটা কল্পনা মেশাবো ততটা আমাদের ওই ভয়ের যদি কোনো কোশেন্ট থাকে, ভয়ের যদি কোনো পরিমাপ থাকে, সেটা বাড়বে। ফলে এটা একটু সময়ের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আমাদের কোনো আর কোনো উপায় নেই। তবে হ্যাঁ, একটা জিনিস যদি দেখি বিপদ ক্রমশ ঘনিয়ে আসছে, সেই বিপদের রাশ টানাটা তো আমাদের হাতেই। ওই মানুষই দেবতা গড়ে তাহারই কৃপার পরে করে, এআই মহিমা নির্ভর যদি আমি বলি, আমরাই তো এআইটাকে বানাচ্ছি, সেই অ্যালগোরিদমগুলোকে আমরা আরো অনেক বেশি কমপ্লিকেট করছি, তার মধ্যে আরো অনেক বেশি আমরা ফর্মুলা ঢোকাচ্ছি, আরো জিনিসটাকে জটিল করছি। জটিল করতে 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 যদি আমাদের মনে হয় অনেক হয়েছে, এবার নিজেদের স্বার্থে এটাতে আমাদের একটু রাশ টানা দরকার, সেই ইচ্ছা বা উপায় কিন্তু আমাদের হাতেই আছে। সেটা আমরা কতটুকু প্রয়োগ করব, সেটা তার সবথেকে বড় বিচারক কিন্তু আমরাই। এটুকুই। ধন্যবাদ অম্লান যে ছবিটা তুলে ধরলো এবং তৃষ্ণাদি তার আগে যেটা তুলে ধরলেন, দুটো ছবি কোনোটাই খুব একটা আশাব্যঞ্জক ছবি নয়। আমাদের আসলে একটা অভ্যেস আছে, আমরা ধরে নিই শেষ পর্যন্ত মানুষ জিতবে, তার কারণ আমরা মানুষ, আমরা কখনো বলতে পারি না যে যন্ত্র জিতবে। কিন্তু বিষয়টা হচ্ছে গত 10 বছরে প্রযুক্তি যেভাবে তার ডালপালা বিস্তার করেছে, সেটা 10 বছর আগে কিন্তু অকল্পনীয় ছিল। আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, দ্য ফান দে হ্যাড, সম্ভবত আইজাক আসিমভের গল্প। সেখানে ছিল যে ছাত্র স্কুলে যায়নি, বাড়িতে বসে ওই স্ক্রিনে টিচার এসছেন, পড়াচ্ছেন, ক্লাস করছে। তখন খুব মজা লাগতো যে বাবা এরকম কখনো হবে, ভাবা যায়
সেটা আমার ছেলের জীবনেই বাস্তব হতে আমি দেখেছি। সুতরাং আর কি কি হবে আমরা জানি না, কিন্তু অন্যান্য পরিবর্তনের সঙ্গে এই কৃত্রিম বুদ্ধিমত্তার একটা তফাৎ আছে। এ যেন আমাদের কাজটা সহজ করবে বলে আসছে, কিন্তু আমাদের মনে হচ্ছে যে আসলে আমাদের কাজগুলোকেই কেড়ে নিতে আসছে। মানে এআই কী কী কাজ কেড়ে নিতে পারে তার তালিকা আপনারা গুগল করলেই জানতে পারবেন। তার মধ্যে এই ক্রিয়েটিভ রাইটিং এবং অন্যান্য এই ধরনের কাজ, যার সঙ্গে সৃজনশীলতা আমরা বলবো এক কথায়, সেই জিনিসটা কিন্তু অবশ্যই সেই তালিকায় রয়েছে। তো আমি শঙ্খদ্বীপের কাছে যাব। শঙ্খদ্বীপ এই বিষয়ে, শঙ্খদ্বীপের আলাদা বই আছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে, সুতরাং ফিকশনের পাশাপাশি নন ফিকশনও লিখেছে। শঙ্খদ্বীপ দীর্ঘদিন এই নিয়ে চিন্তা ভাবনা করছে। দেখা যাক শঙ্খদ্বীপ আমাদের কি বলে। ধন্যবাদ বিশ্বদীপ, শুভ সন্ধ্যা। একটা কথা প্রথমে বলি যে বাঙালিরা কিন্তু এখনও এগিয়ে আছে। যে কথাটা আগে বলা হতো যে ভারতবর্ষ বা ইন্ডিয়া বা ভারত যাই বলি না কেন এখন, যে কালকে যে কথা চিন্তা করবে বাঙালিরা সে কথা আজকে চিন্তা করবে। এটা কেন বলছি, কারণ আমি জানি না তামিলনাড়ুতে কোনো এই টপিক নিয়ে আলোচনা হচ্ছে কিনা, যে তামিল গল্পকারদের প্রতিপক্ষ হতে চলেছে কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিংবা গুজরাটি গল্পকারদের। কিন্তু আমরা এই নিয়ে এখনই ভাবনা চিন্তা করতে শুরু করেছি যে বাংলা ভাষার গল্পকারদের প্রতিপক্ষ হতে চলেছে কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কেন বলছি এই কথাটা, তার কারণ আমি এআই কথাটাই বলছি, এই বড় শুনতে লাগে আর কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই যে ভাষা নিয়ে যে কাজ, এটাকে আমরা বাংলায়, বাংলা ভাষা হোক বা যে কোনো ভাষা হোক, যে টেকনিক্যাল যে টার্মটা সেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। মানে একটা ভাষাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্লেষণ করে, সেই ভাষার অন্তর্বর্তী যে ব্যাপার স্যাপারগুলো আছে সেটাকে বোঝার চেষ্টা করে, সেটাকে ইন্টারপ্রেট করার চেষ্টা করছে। এখন ইংরেজি যেহেতু আন্তর্জাতিক ভাষা, মূলত যে কাজগুলো হচ্ছে এখন অবধি ইংরেজি ভাষার উপর কেন্দ্র করেই হচ্ছে, প্রথম কথা। কিছু কিছু হয়েছে, কিছু কাজ হচ্ছে, যেমন গুগল বার্ড, বা আমি যন্ত্রগুলোর নাম বলছি না, ফ্রেঞ্চ জার্মান ভাষাতেও এই ধরনের কাজ হচ্ছে, যে জার্মান ভাষা ফ্রেঞ্চ ভাষাকে ইন্টারপ্রেট করার চেষ্টা করা হচ্ছে। ইংরেজি বাদ, ইংরেজি তো প্রধান ভাষা, কারণ ইংরেজি ভাষাতেই সমস্ত ট্রানজ্যাকশন হয়। বেশিরভাগ গল্প যে ভাষাতেই লেখা হোক না কেন, ইংরেজি ভাষায় সেগুলো অনুদিত হয়। অতএব এআই এর প্রধান কাজ হচ্ছে ইংরেজি ভাষাটাকে দখল করা, ইংরেজি ভাষাটাকে ইন্টারপ্রেট করা, টেক্সটটাকে ডিকনস্ট্রাক্ট করা। অতএব বাংলা ভাষা এখন অনেক দূরে, যে বাংলা ভাষাকে বুঝে তারপর সে তো গল্প তো অনেক পরের কথা। তো সেই জায়গায় যাবার এখন অনেক, সেই জায়গায় আসছি, অল্প কথাতেই আসবো। সেই জন্য এই টপিকটা যে আমরা এখন থেকে ভাবনা চিন্তা করছি, সেজন্য আমরা এখন অনেক বেশি এগিয়ে আছি, এটাই বলতে চাইছি। আচ্ছা, কথাটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন সাহিত্যের সঙ্গে ইন্টেলিজেন্সের কি সম্পর্ক আছে, সেটা অবশ্যই বুদ্ধিমত্তা দরকার হয়, সাহিত্য সৃষ্টির জন্য বুদ্ধিমত্তা দরকার হয়, কিন্তু ইন্টেলিজেন্স দিয়ে সাহিত্য সৃষ্টি হয় না, গল্প তৈরি হয় না। আর বুদ্ধিমত্তা দরকার হয়, কিন্তু শুধু বুদ্ধিমত্তা দিয়ে বাংলা সাহিত্য, যে কোনো সৃষ্টিকাজ সম্ভব হয় না। তাহলে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি, সবচেয়ে বড় শিল্পী হতেন, তা তো হয় না। তাহলে এখন এই টপিকগুলো একটু বড় টপিক। প্রথম কথা হচ্ছে বোঝা দরকার ইন্টেলিজেন্স ব্যাপারটা কি, আসলে বুদ্ধি বলতে কি বোঝায়। ন্যাচারাল বুদ্ধি, মানুষের বুদ্ধি, সহজাত বুদ্ধি, এটা কি। তারপর হচ্ছে কৃত্রিম বুদ্ধি কি, মানে বুদ্ধিটাকে যখন আমি কৃত্রিমভাবে, যান্ত্রিকভাবে দেখছি, সেটা আসলে কি। এই বিষয়গুলোর উপরে পরিষ্কার ধারণা থাকলে তারপরে হয়তো বোঝা যাবে সেটা সৃষ্টিকাজে কতটা দখল করতে পারে, বা কতটা সৃষ্টিকাজকে নকল করতে পারে। আমি অল্প কথা একটু বোঝানোর চেষ্টা করছি। কৃত্রিম বুদ্ধিমত্তার মূলত দুটো ভাগ নিয়ে এখন কাজ করছে, একটা হচ্ছে মেশিন লার্নিং, একটা হচ্ছে ডিপ লার্নিং। মেশিন লার্নিং হচ্ছে সহজাতভাবে প্রচুর পরিমাণে ডেটাকে অ্যানালাইজ করে, সেটাকে প্রেডিক্ট করার চেষ্টা করে। মানে যেমন ধরুন, আপনারা এগুলো দেখেছেন, অ্যামাজনে কিছু কিনতে যাওয়ার সময় আপনারা রেকমেন্ডেড কিছু প্রোডাক্ট আপনাদের কাছে আসে, বা যে কোনো ফেসবুকে, হোয়াটসঅ্যাপে না, ফেসবুকে আপনাদের টাইমলাইনে দেখতে পাবেন যে আপনি হয়তো একটা বই সার্চ করলেন অ্যামাজনে, ফেসবুকে সেই ধরনের বইয়ের রেকমেন্ডেশন আসে, সাজেস্টেড ফর ইউ, রেকমেন্ডেড ফর ইউ, এসব আসে। এগুলো মূলত হচ্ছে মেশিন লার্নিংয়ের মধ্যে দিয়ে। কারণ আজকে বেশিরভাগ কাজ আমরা অনলাইন করি বলতে আমাদের যাবতীয় তথ্য আমরা অনলাইন
বিভিন্ন জায়গায়, সেটা কিছু কেনাকাটির ব্যাপারে হোক, ইভেন হসপিটালে যখন আমরা যাই, আমরা মেডিকেলি রেজিস্টার করি আমাদের কী কী রোগ আছে, আমরা কী কী জিনিসপত্র কিনছি, আমরা ফেসবুকে আমাদের ব্যক্তিগত, অত্যন্ত ব্যক্তিগত কথা পোস্ট করছি, যেগুলো হয়তো আমরা গল্পেও লিখি না। তো এই ধরনের কথা এন্তার আমরা বিশ্বের এত প্রায় 800 কোটি মানুষ সবাই ব্যবহার করছেন না, কিন্তু 500 কোটি মানুষ এখন অনলাইন থাকেন এবং তারা নিয়মিত অনলাইন ট্রানজ্যাকশন করছেন। যে এই বিপুল পরিমাণ ডেটা অ্যানালাইজ করা সম্ভব একমাত্র যন্ত্রের পক্ষে, কোনো মানুষের মস্তিষ্ক এই এত পরিমাণ ডেটা অ্যানালাইজ করতে পারে না। তো কৃত্রিম বুদ্ধি সেগুলোকে অ্যানালাইজ করে এবং ইন্টারপ্রেট করে যে আজকে যে মানুষটা এই ধরনের প্রোডাক্ট কিনছে, পরবর্তীকালে সে কী প্রোডাক্ট কিনবে। মূল উদ্দেশ্য কিন্তু কেনা বেচার ব্যাপার, অর্থনৈতিক ব্যাপারের সঙ্গে এটা জড়িয়ে আছে। এটা হচ্ছে মেশিন লার্নিং, মূলত ডেটাকে অ্যানালাইজ করে মানুষ পরবর্তীকালে কি বিহেভ করবে, কি কিনবে, কি পোস্ট করবে, সেই অনুযায়ী ব্যাপারটাকে ধরার চেষ্টা করে মেশিন লার্নিং। অন্যটা হলো যেটা অ্যাডভান্স স্টেজ, সেটা হচ্ছে ডিপ লার্নিং। সেটা হচ্ছে মানুষের মস্তিষ্ক, যে নিউরাল যে নেটওয়ার্ক আমাদের, সেটাকে সিমুলেট করার চেষ্টা করে। মানে আমরা এটাই, এইখানটাই হচ্ছে মজার ব্যাপার, যে আমি গল্পে আসছি কিভাবে গল্পের জায়গাটাতে আসতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানে আমাদের মনের ভেতরে কি চলছে, আমাদের ভেতরে নিউরনসগুলো এই ভেতরে যে কী কাজ করে, কী কথা বলছি, আমরা কখন কাঁদছি, আমরা কখন হাসছি, বা আমরা কখন কাউকে ভালোবেসে ফেলছি, বা কাউকে দুটো বাজে কথা বলছি, এগুলো মস্তিষ্কে ঠিক কোন জায়গায় কীভাবে কাজ করে এটা পৃথিবীর শ্রেষ্ঠ নিউরোলজিস্টও বলতে পারেন না, এখনও বলতে পারেননি। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা এই জিনিসটাকে রেপ্লিকেট করার চেষ্টা করছে। তো এই যে কৃত্রিম বুদ্ধিমত্তার একটা প্রচলিত ব্যাপার হয়েছে, যে কৃত্রিম বুদ্ধিমত্তা এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু গুরুত্বপূর্ণ জায়গায় একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবেন, যে কোনো ডেটা ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা সেলফ লার্নিং করে, মানে নিজেই নিজেকে ক্রমশ উন্নত করে চলতে পারে। এটা হচ্ছে মানুষকে রেপ্লিকেট করা। যেমন ধরুন, আমরা কোনো রকম ডেটা না নিয়ে, কোনো তথ্য সংগ্রহ না করেও বাড়িতে বসে আমাদের এতদিনের যে অভিজ্ঞতা সব কিছুকে আমরা সিনথেসিস করে আমরা বিশেষ একটা মস্তিষ্কের প্রক্রিয়া, সেটা কি আমি জানি না, তার মধ্যে দিয়ে আমরা উন্নততর একটা স্তরে পৌঁছে যেতে পারি, একটা অনুশীলনের মধ্যে দিয়ে, একটা বৌদ্ধিক অনুশীলনের মধ্যে দিয়ে আমরা পারি। কৃত্রিম বুদ্ধিমত্তা এই জিনিসটা করার চেষ্টা করছে। যেমন ধরুন, এই যে দাবা খেলা হয়, দাবার যে পরিমাণ চাল আছে, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যালি সেটা পৃথিবীতে যত নক্ষত্র রয়েছে তার সমান। এবার একজন যেমন কার্লসেন, এখন যে চেস চ্যাম্পিয়ন, কার্লসেন একসঙ্গে 17 থেকে 18টা চাল সে মাথায় রাখতে পারে। হ্যাঁ, এবার চালের সংখ্যা কত বললো, নক্ষত্রের সংখ্যার সমান। তো একটা সুপার কম্পিউটার বা একটা কোয়ান্টাম কম্পিউটার, ধরা যাক 1 লক্ষ বা 1 ট্রিলিয়ন যে চাল, সেটা মাথায় প্রসেস করতে পারে। স্বাভাবিকভাবেই সে কার্লসেনের চেয়ে অনেক বেশি একটা বুদ্ধি মানের একটা চাল সে দিতে পারবে, এবং কার্লসেন সেটা দেখে অবাক হয়ে যাবে। এর মধ্যে কিন্তু অবাক হওয়ার কিছু নেই, এটা সিম্পলি একটা ম্যাথামেটিক্যাল অ্যালগোরিদম। সেই চাল কত রকমের চাল, সেটা স্ট্যাটিস্টিক্যালি তার কম্বিনেটরিক্স দিয়ে সেটাকে অ্যানালাইজ করে তার মধ্যে অপটিমাইজড একটা চাল সে দিচ্ছে, এতে অবাক হওয়ার কিছুই নেই। অতএব এটা একটা ম্যাথামেটিক্যাল একটা ফর্মুলাকে ফলো করছে। এইবার আমি যদি আস্তে আস্তে এখান থেকে ক্রিয়েটিভিটির জায়গায় যাই, দেখুন মনে রাখবেন আমরা ন্যাচারাল মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি, আর্টিফিশিয়াল ক্রিয়েটিভিটির কথা বলছি না। আমরা ইন্টেলিজেন্সকে জোর করে আমরা ক্রিয়েটিভিটির ভেতরে ঢোকানোর চেষ্টা করছি। এবার গল্প লেখার ব্যাপারটা একটু কঠিন, গল্প কবিতার জায়গাটা কঠিন, কারণ এখানে সরাসরি ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা রয়েছে, ল্যাঙ্গুয়েজ। কিন্তু গানের ক্ষেত্রে, মানে শিল্পের যে অন্যান্য জায়গায়, আমি যদি গানের কথা বলি বা ছবি আঁকার কথা বলি, ধরুন কালকে দেখা গেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সফটওয়্যার হুবহু একটা ছবি এঁকেছে, ছবিটা দেখে মনে হচ্ছে এটা ভ্যান গগের আঁকা, একদম হুবহু ভ্যান গগ যদি আজকে বেঁচে থাকতেন ঠিক এই ধরনের একটি ছবি আঁকতেন, সবাই খুব অবাক হয়ে যাবে। আমি বলি তো অবাক হওয়ার কিছু নেই, খুব সহজে বুঝিয়ে দেওয়া যায় এটা করা সম্ভব কি করে। দেখুন কিভাবে করা সম্ভব। ভ্যান গগ আজ পর্যন্ত যত ছবি এঁকেছে সমস্ত ছবিকে স্ক্যান করা হলো, ভ্যান গগ যে ধরনের ছবিতে যে ধরনের টেক্সচার ইউজ করেছে, যে ধরনের কালার ইউজ করেছে, সেগুলোকে স্ক্যান করা হলো। বা যত ছবি, ধরুন সানফ্লাওয়ার্স থেকে স্টারি নাইট, পটেটো, সমস্ত যা একজন মানুষের পক্ষেও সিনথেসিস করা সম্ভব নয়, সেগুলোকে সিনথেসিস করে তার ভেতরে জটিল অ্যালগরিদম দিয়ে সে বুঝলো যে ভ্যান গগের ঘরানাটা ঠিক এইরকম, এই ধরনের কালার সে ইউজ করে, এগুলোতে বোল্ড হয়, টেক্সচারগুলো এরকম। সে খুঁটিনাটি বিশ্লেষণ করে, খুঁটিনাটি মানে চরমতম খুঁটিনাটি, যা আমরা ভাবতেও পারি না যে কী পরিমাণ খুঁটিনাটি এই বিশ্লেষণ হতে পারে,
সেটাকে বুঝে সে অটোমেটিক্যালি সেই যন্ত্র দিয়ে, ব্রাশ দিয়ে, স্প্যাচুলা দিয়ে একটা ছবি এঁকে ফেললো। এবং যেহেতু সে ভ্যান গগের ডেটাকেই অ্যানালিসিস করেছে, স্বাভাবিকভাবেই সেটা যে নতুন করে যে ছবিটা তৈরি হবে সেটা দেখতে হুবহু ভ্যান গগের ছবির মতোই হবে। এটা একই ক্ষেত্রে পিকাসোর ক্ষেত্রে প্রযোজ্য, পৃথিবীর যত চিত্রকর আছে তাদের সমস্ত ছবিকে অ্যানালাইজ করে কাজটা করা যায়। গানের ক্ষেত্রেও তাই। মোৎসার্টের সিম্ফনি, বেটোভেনের সিম্ফনি বা যে কোনো কনসার্ট যদি ডিরেক্ট বিশ্লেষণ করা যায়, তাতে বিশেষ ঘরানা রয়েছে, সেগুলোকে তৈরি করে আবার একই ধরনের একটা সিম্ফনি তৈরি করে দেওয়া যায়। এটা করা সম্ভব হয়েছে ঠিক এরকমভাবে। কিছুদিন আগেই দেখানো হয়েছে, যিনি গুগলে কাজ করেছেন, এই যে আমরা যে লাইক বাটনটা দিই, এই লাইক বাটনটা যিনি আবিষ্কার করেছেন, কিংবা ধরুন জিমেলের ড্রাইভ যিনি আবিষ্কার করেছেন, তারাই কথাগুলো বলছে। তারা দেখালো একটা রবীন্দ্রসঙ্গীতের ইনস্ট্রুমেন্টাল, রবীন্দ্রসঙ্গীতের একটা ইনস্ট্রুমেন্টাল 3 সেকেন্ড প্লে হলো। প্লে হওয়ার পরে বাকি যে ধরুন আরও 3.5 মিনিট যে গানটা হলো, বাকি 3 সেকেন্ড বাদ দিয়ে বাকি 3.5 মিনিটের অংশটা পুরোটাই কিন্তু যন্ত্র করেছে। আপনি বুঝতেও পারবেন না যে কখন শিফট করে গেছে সেটা মানুষের থেকে যন্ত্রে। এগুলো করা খুব একটা কঠিন কাজ নয়। ওই যে বললাম, ডেটা, প্রচুর পরিমাণে রবীন্দ্রসঙ্গীত, তার ভেরিয়েশন, সমস্ত কিছু অ্যানালাইজ করে এটা করা যায়। এবার গল্পের ক্ষেত্রে যদি আসি, গল্পের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং বাংলা ভাষাটাকে বুঝতে হবে, বাংলা ভাষার যে গ্রামার, যে সিনট্যাকটিক্স, সেগুলো বুঝতে হবে। যেটা ইংরেজি ভাষার গ্রামারের সঙ্গে বাংলা ভাষার পার্থক্য আছে, যে কোনো ভাষার গ্রামার প্রত্যেক ভাষার গ্রামারের থেকে আলাদা, সেটাকে স্টাডি করতে হবে। তারপর সে ভাষাটাকে আয়ত্ত করবে। এখনই রীতিমতো আমরা দেখি যে গুগলে যখন ট্রান্সলেট করতে দেওয়া হয় এবং হাস্যকর সব ট্রান্সলেশন আমরা পাই, তার মানে বাংলা ভাষাকেই সে এখনো রপ্ত করতে পারেনি। গল্প লেখা তো দূরস্থ, আগে বাংলা ভাষাকে রপ্ত করুক। এবার আমি কৃত্রিম বুদ্ধিমত্তাকে একটু ওভার এস্টিমেট করে যদি কথা বলি, যে কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু গল্প লিখে ফেলেছে, কবিতা লিখে ফেলেছে, গল্প লিখে ফেলেছে, ইংরেজি ভাষাতে বিভিন্ন গল্প লিখে ফেলেছে। তাহলে এই গল্পগুলো সে লিখছে কিভাবে? খুব একটা কঠিন ব্যাপার নয়। যে কোনো একজন গল্পকারের সমস্ত গল্প সে স্টাডি করলো, সেখানেও সে গল্পকারের নিজস্ব শৈলী আছে, শব্দ নির্বাচন আছে, বিষয়ভিত্তিক গল্প সে লিখেছে, সমস্ত কিছু স্টাডি করে সে নতুন একটা গল্প সে লিখতেই পারে। কিন্তু একটা গল্প লিখে দেওয়া আর সেটা সাহিত্য হিসেবে সেটা উত্তীর্ণ হওয়া, বা সেটা কি দস্তয়েভস্কির সচ্চরের মতো একটা গল্প হয়েছে, আর সেটা কি গোগলের ওভারকোট হয়েছে, সেটা কি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক হয়েছে, সেটা হচ্ছে চর্চার বিষয়। তাহলে আমরা যদি কখনো এই কথা আশঙ্কার মধ্যে দিয়ে বলি, বাংলা ভাষার আমি গল্প লিখি এবং আমার মনে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা আমার প্রতিপক্ষ হতে চলেছে, এই আশঙ্কা যদি আমি করি, তার মানে আমার নিজেকেই আমি চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছি। মানে আমি যে এতদিন যেটাকে সৃষ্টিশীল কাজ বলে ভেবে এসেছি, আদৌ কি আমি সৃষ্টিশীল কাজ করেছি? একটা যন্ত্র যদি করে ফেলতে পারে, তাহলে আমি এতদিনে যেগুলো লিখলাম তার মধ্যে মৌলিকতা কোথায়, তার মধ্যে আদৌ সাহিত্যের উৎকর্ষ কতটুকু রয়েছে, সেই প্রশ্ন রয়ে যায়। এই চ্যালেঞ্জ যেন আমি নিজেকেই ছুড়ে দিচ্ছি। কত সময় আছে বিশ্বদীপ? এই শর্ট করা বড় মুশকিল। তো এবার আচ্ছা, শেষ কথাটুকু বলি যে এবার এই সাহিত্যের গল্পকারদের প্রতিপক্ষ হতে চলেছে না, একদমই নয়। দেখুন, গোয়েন্দা গল্প যেগুলো লেখা হচ্ছে বা থ্রিলার যে ধরনের গল্প লেখা হচ্ছে, সেটা একটা ছক আছে, হুড অ্যান্ড ইট, মানে একটা ছক, একটা ফর্মুলা। এই ধরনের গল্প কিন্তু লেখা খুব সহজ। কিন্তু আমাকে যদি এরকম গল্প লিখতে হয় যার শেষটা হচ্ছে এইরকম, যেখানে হয়তো বলছেন গল্পকার যে মনে হয় একবার সেই জগৎ বিচ্যুত অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি, কিন্তু ততক্ষণে বাতাসে পালে বাতাস লাগিয়াছে, নদীকূলের শ্মশান দেখা যাইতেছে, পৃথিবীতে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু রহিয়াছে, ফিরিয়া কি ফল, পৃথিবীতে কে কাহার। এই ধরনের গল্প যদি লিখতে হয়, এবার আমি যদি কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে তুলনা করি, আমরা নিজেরাই খুব হাস্যস্কর জায়গায় পৌঁছাবো যে আদৌ কৃত্রিম বুদ্ধিমত্তার পক্ষে এটা সম্ভব নয়। কারণ একটা গল্প লেখার মধ্যে দিয়ে যে ইমোশনাল জার্নির মধ্যে দিয়ে লেখক যান, শুধু তো প্রচুর গল্প পড়েই তো গল্প লেখা যায় না। অতএব এই পাঠ যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা করতে পারে, সেই পরিমাণ পাঠের সিকি ভাগও নয়, এক ভাগও আমি যদি করতে না পেরে আমার জীবন দর্শন, আমার গভীর জীবন দর্শন, আমার গভীর জীবন বোধ, আমার মানুষের প্রতি ভালোবাসা, মায়া, মমতা, এই সব কিছুকে সংগ্রহ করে আমি সম্পদ করে আমি যখন সেটা ক্রমশ রোমন্থন করে দিনের পর দিন রোমন্থন করার পর আমি যদি কিছু শব্দ লিখে এমন একটা গল্প লিখতে পারি যে গল্প মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়, মানুষের চোখে জল আনে, সেটা কৃত্রিম বুদ্ধি কী করে করবে? কারণ কৃত্রিম বুদ্ধি মন নেই, কৃত্রিম বুদ্ধি মানুষকে রেপ্লিকেট করে। অতএব কথা হচ্ছে আমি কি গল্প লিখছি, কার সঙ্গে আমি তুলনা করছি। ওই যে বললাম হুড অ্যান্ড ইট গল্প করা যায়, কারণ 2 মিনিট,
কারণ এটা হচ্ছে দুরকম নলেজ আছে, একটা হচ্ছে কোডিফায়েবল, একটা হচ্ছে ট্যাসিট। কোডিফায়েবল মানে যেটাকে কোডিফাই করা যায়, যেমন গল্প লেখার ওয়ার্কশপ হয়, আমরা কি গল্প লিখতে শেখাই, মানে গল্পকে কিছুটা হয়তো কোডিফাই করতে শেখাই, কিন্তু সে কি কীভাবে কি গল্প লিখবে সেটা তার ওপর, তার অনেক সে বড় লম্বা প্রসেস। চট করে তো আর মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক লিখে ফেলা যাবে না বা ওভারকোট লিখে ফেলা যাবে না। তো এই প্রসেস কৃত্রিম বুদ্ধিমত্তা কখনোই যেতে পারে না, সে অ্যালগোরিদমটাকে ক্রমশ উন্নত করবে। অতএব এটা হচ্ছে কোডিফায়েবল, আর অন্যটা হচ্ছে ট্যাসিট। ট্যাসিট মানে যেটা ব্রেনের টার্সিয়ারি জায়গায় কাজ করে, যার হদিশ আমরা নিজেরাও পাই না। আমি কালকে গল্পটা কীভাবে শেষ করবো আমি আজও জানি না, আমি এমন কিছু লিখে ফেললাম আমি নিজেই রোমাঞ্চিত, বাহ আমি এমন লিখতে পারি। কৃত্রিম বুদ্ধিমত্তা কোনোভাবেই এই জায়গায় আসতে পারে না। অতএব প্রতিপক্ষ হওয়ার কোনো সম্ভাবনাই আমি দেখছি না। কিন্তু এই আমরা কী ধরনের গল্প লিখব, আমরা সাহিত্যে কিভাবে মনোনিবেশ করব, এটাই হচ্ছে মুখ্য বিষয়। ধন্যবাদ। ভ্যান গগের ছবিতে মৌলিকতা ছিল, কিন্তু ভ্যান গগের ছবি তো প্রচুর কপি হয়েছে, পিকাসোর ছবি কপি হয়েছে, মোনালিসার হাজার হাজার কপি হয়েছে। আমি ওই কপি করাটার কথা বলছি। কপি দেখুন, আমি কপি করাটা, গল্পকাররা তো অন্যের গল্প কপি করেন না। কোনো শিল্পী, আমি যে সমস্ত শিল্পীর কথা বলছি যাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখি, সেই সমস্ত শিল্পী যে কাজ করেছেন সেগুলো মৌলিক, অন্যের সঙ্গে তার মিল নেই। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা করবে সেই মৌলিকতাকে সে কপি করবে। মানে ভ্যান গগের ঠিক এই ধরনের ঘরানা, অতএব আমি এই ধরনের ঘরানার ছবি আঁকছি। ভ্যান গগ নেই, কিন্তু ভ্যান গগ থাকলে ঠিক এই ছবিটা হয়তো উনি তৈরি করতেন। এটা মৌলিকতা না, এটা মৌলিকতাকে কপি করা। শঙ্খ অনেকটা বিস্তৃতভাবে বিষয়টাকে বললো। আমি ওই জায়গা থেকেই তৃষ্ণাদির কাছে যাব যে আচ্ছা তৃষ্ণাদি, এটা কি হতে পারে যে আজকে থেকে যেটাতে আপনি শুরু করেছিলেন 50 বছর পরে ইত্যাদি, আমরা হয়তো এখন সেই বিষয় সেই জায়গাটাতে নেই। আমরা হয়তো যেটা প্রশ্ন আসছে যন্ত্রের চেতনা, যখন যন্ত্রের চেতনা, যন্ত্র তো কাঁদতে পারে না, কিন্তু মানে যন্ত্র হোক বা একটা প্রযুক্তি হোক যে কৃত্রিম সেটা, কিন্তু সে আমরা জানি সে কাঁদতে পারে না, কিন্তু সে যখন কাঁদবে, তার যখন বসন্তের বাতাসে মন আনচান করবে, তার যখন বিরহ তার মধ্যে অনুভূত হবে, তার মধ্যে যখন প্রেমের অন্যান্য পর্যায়গুলো অনুভূত হবে, সে যখন প্রিয়জনকে হারানোর শোকটা বুঝতে পারবে, তখন সে তার লেখার মধ্যে কি সেটা ফোটাতে পারবে না? কি মনে হয়? এমনিতেই শঙ্খদ্বীপ আর অম্লান কুসুমের কথার মধ্যে কিছু কিছু সূত্র রয়ে গেছে, সেগুলো আমি একটু আসব। আর এই যারা আমরা কল্পবিজ্ঞান লিখি, মানে আমার কাছে কল্পবিজ্ঞান মানে কিন্তু নক্ষত্র যুদ্ধ নয়। আমার কাছে কল্পবিজ্ঞান মানে যে অনেকটাই ফিউচারিস্টিক, মানে ভবিষ্যতের পৃথিবীটা কেমন হবে। আর আমরা তো সবাই চাইবো যে ভবিষ্যতের পৃথিবীটায় আজকের যে খারাপ খারাপ বিষয়গুলো আছে সেগুলো থাকবে না, এটা একটা দিক। এবং আরও একটা কারণে আমি কল্পবিজ্ঞান লিখি যে এই মুহূর্তে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, যেটা আমি সরাসরি যদি বলতে যাই তাহলে আমি বিপদে পড়ব, সেটা আমি কল্পবিজ্ঞানটাকে একটা ঢাল হিসেবে ব্যবহার করি। তো আমি কল্পবিজ্ঞানের আড়ালে সেই সব কথাগুলো বলি যেটা আমাদের সমাজ বদলের। তো তুমি যেটা বলছো যে রোবট যদি কাঁদে, রোবট যদি তার আবেগ চলে আসতেই পারে। তো মানে আমার লেখা গল্পের মধ্যেই আছে যে রোবট ঘুষ খাচ্ছে, আবার রোবটের মধ্যে তারা অনেক বেশি মানবিক হয়ে উঠছে, অনেক বেশি। কে বলতে পারে যে এটা হবে না? আর আমি অম্লান কুসুম যে ওই চ্যাট করেছিল গরু নিয়ে, এখন সবাই গরু নিয়েই গল্প লিখতে দেয় কেন আমি জানি না, হয়তো গরুর দুধের সোনা পাওয়া গেছে বলে গরু খুব মূল্যবান হয়ে গেছে। তো এই যে গল্প, আর আমার মনে আছে এই চ্যাট জিপিটির বহু বছর আগে, মানে মানধাতার বাবার আমলে, তখন আমি 2-3-তে পড়ি, তখন যখন গরুর রচনা এসেছিল আমার স্কুলে, আমি কিন্তু টুকেছিলাম। মানে আমি একটা পাঠশালায় পড়তাম, জানলা দিয়ে দেখছি মাঠে গরু চড়ছে, হ্যাঁ গরুর 4টে পা, আমি লিখে দিলাম হ্যাঁ 4টে পা, মানে ওইটাও কনফিডেন্স ছিল না 4টে পা না 2টো পা। তা আমি কিন্তু ওটা টুকেছিলাম। তা টোকার সুযোগ পেলে সবাই টুকবে, সেটা কোনো
কাজের কথা না। তো ও যে চ্যাট করেছে এখানে, আমি যখন মেয়েদের সাথে যন্ত্রের বিভিন্ন কাজগুলো করি তখন দেখেছি যে আমাদের একটা প্রবণতা আছে রাস্তা দিয়ে মেয়েরা গেলে তাদের একটা টোন টিটকিরি করা, যে কি জিনিস বেরিয়েছে গুরু, বা কোন চালের ভাত খাস, এগুলো খুব কমন। রোবট মেয়েদেরও সেইগুলো করে পার পেয়ে যাচ্ছে। অ্যালেক্সাকে একজন জিজ্ঞাসা করেছে আর ইউ এ স্লাট, সে তখন তার উত্তরও সে বলেছে থ্যাংক ইউ। তো এই হচ্ছে মানে এই বুদ্ধিমত্তা নিয়ে তো আমাদের সাথে পাঙ্গা নিতে আসা খুব শক্ত। আর যে শঙ্খদীপ যে উদাহরণগুলো বললো তো সে খুবই উন্নত মানের সাহিত্য। যদি বিরিঞ্চি বাবার বুচকি বলে যে না, এবং না মানেই যে হ্যাঁ, না মানেই যে হ্যাঁ প্রেমের ক্ষেত্রে, সেটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেইটুকু বুঝতে পারার মতো জায়গায় পৌঁছেছে কিনা সেটা কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। আর আর আজ থেকে যখন এই যে যন্ত্র নিয়ে যে আগ্রহটা আমার মনে, বা ফিউচার নিয়ে আগ্রহটা আমার মনে এসেছিল, মানে আমার চিন্তাধারায় একটা বিপুল বদল এসেছিল অ্যালভিন টফলারের ফিউচার শক পড়ে। তো এই ফিউচার শক বইটাতে আমি দেখেছিলাম যে উনি এমন এক ভবিষ্যতের কথা বলছেন যখন মানুষ মডিউলার হয়ে যাচ্ছে। কিভাবে উনি খুব সুন্দরভাবে বুঝিয়েছিলেন যে আমাদের যারা খবরের কাগজ দিয়ে যায়, দুধ দিয়ে যায়, আমরা কিন্তু কোনোদিন তাকাই না তাদের দিকে, কে দিয়ে গেল জানিই না। এই যে আস্তে আস্তে যে মডিউলার, মানে আর আমরা রাস্তাঘাটে বা পাড়ায়, আমি একটা পাড়ায় থাকি, মানে ফ্ল্যাটে থাকি না, একটা মহল্লা যাকে বলে, কিন্তু সেখানেও আমরা পাশের বাড়ি 20 বছর আগে যেটা ছিল এখন সেটা নেই। তো এই যে মানুষ যে রোবোটিক হয়ে যাচ্ছে, সেটা কি যন্ত্র এসে কি এর থেকে কি খারাপ হবে আমি বুঝতে পারি না। বা আমি আগেও যেটা বলেছিলাম যে বাংলা সাহিত্যে অনেক অনেক এমন লেখা হচ্ছে, যন্ত্র এর থেকে কি খারাপ লিখতে পারে সেটাও আমার মাথায় আসে না। আসলে আমি একটা 80-20 প্রিন্সিপাল মেনে চলি, মানে আমি অনেক ব্যাপারেই খুব এলোমেলো থাকি। আমার মনে হয় 80% কাজ যা হোক করে করলে হয়, সেগুলো মানে আমার কোনো মানে নেই, আমার উপর কোনো চাপ নেই, বা আমার কোনো টেনশন হয় না যে আমি যদি খারাপ রান্না করলাম বা খুব ভালো মানে আদর্শ গৃহিণী হতে পারলাম না, বা আমি ম্যারাথনে দৌড়তে পারলাম না, বা এই ধরনের কোনো চাপ, বা আমি একটা দারুণ কিছু করে তাক লাগিয়ে দিতে পারলাম না, এই কাজগুলো খুব মোটামুটি হলেই আমার চলে যায়। কিন্তু 20% কাজ যেটা আমার একেবারে প্যাশনের কাজ, সেখানে আমি কোনো শিথিলতা দিই না। তো আমার মনে হয় আমরা সারাদিনে যে কাজগুলো করি তার 80% কাজ হয়তো যন্ত্রটা এসে করে দিতে পারে, কিন্তু ওই 20% আমাদের হাতে থাক, ওই 20% আমাদের হাতে থাক, মানে এটা আমার মানে ডিজায়ার বা ইচ্ছা আমি বলবো না, এটা থাকবে, এটা আমি বিশ্বাস করি। 20% আমাদের জন্য থেকে যাবে, আর এই 20%ই খেলা হোক, আর খেলা হবে, খেলা হচ্ছে। 20% খেললেই আমার মনে হয় যথেষ্ট। আর যদি এরকম হয় যে আমরা রোবট আর মানুষ মিলেমিশে একটা কিছু হয়, পৃথিবীটা সুন্দর থাকা নিয়ে কথা, সেটা হলেই আমি খুশি, এইটুকুই। 20% আমাদের হাতে থাকুক তৃষ্ণাদি চাইছেন। অম্লান কি বলছে? না, তৃষ্ণাদি এটা বলেছেন, এরপরে আর নতুন করে কি বলবো, যে যে পয়েন্টগুলো দেওয়ার কথা ছিল উনি সবই বলে দিয়েছেন। সেটাই এখন উনি যে এই মুহূর্তে যে কথাটা বললেন, যে 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 গল্পগুলো পড়লে ধরুন আমাদের চোখে জল আসে, হ্যাঁ, এখন রোবট কি সেরকম গল্প লিখতে পারবে? এবার রোবট কি আমাদেরকে কাঁদাতে পারবে? এই হচ্ছে গিয়ে ব্যাপার। রোবট যদি আমাদেরকে কাঁদাতে পারে, তাহলে সেই কাঁদানোর জন্যও তো রোবটকে আমাদের কিছু শেখাতে হবে। সেটাও তো আসছে কোনো ইকুয়েশন থেকে, কোনো অ্যালগোরিদম থেকে, কিছু সমীকরণ থেকে। ফলে আমরা রোবটকে যতটুকু শেখাবো তার উপরে রোবট নিজের বুদ্ধি কতটা প্রয়োগ করবে আমি জানি না। আলটিমেটলি আমাদের হাতেই কিন্তু আগামী দিনগুলো অপেক্ষা করে রয়েছে। এর থেকে আমি আর বেশি কিছু বাড়াচ্ছি না, কারণ নতুন করে এটা নিয়ে আর কিছু বলার নেই আমার। আমি বলতে চাইছি যে তার মানে আমরা মোটামুটি একটা ছবি পাচ্ছি, যেটা যে প্রথম কথা এখনই এই মুহূর্তে ভয় পাওয়ার কিছু নেই, মানে
এআই ব্যাপারটা আমাদের বাংলা ভাষার লেখকদের প্রতিপক্ষ হয়ে উঠবে, সেই রকম অদূর ভবিষ্যতেও মনে হচ্ছে যে এই বিষয়টা অন্তত থ্রেট হয়ে উঠবে না, মানে সেটাই কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত? হ্যাঁ, চ্যাট জিপিটি বা এআই গল্পকারদেরকে সাহায্য করতে পারে, সেটা বানান কারেকশন করা, সেন্টেন্স কনস্ট্রাকশনটাকে ঠিক করে দেওয়া, এগুলো যেটা চ্যাট জিপিটিকে প্রশ্ন করলে চ্যাট জিপিটি এই উত্তরগুলোই দেয়, এবং চ্যাট জিপিটি নিজেই স্বীকার করেছে। আমি একবার প্রশ্ন করেছিলাম, কি ভাই তুমি সব করে ফেলবে নাকি? তো বললো না না আমি পারবো না। লেখকরা যে ইমোশনাল জার্নির মধ্যে দিয়ে যায় এটা আমার পক্ষে সম্ভব নয়, এটা চ্যাট জিপিটি নিজেই স্বীকার করেছে। আমি ধরে নিচ্ছি চ্যাট জিপিটি সৎ, কারণ সে মানুষের মতো ইরেশনাল নয়। যেমন ধরুন আজকে কিছু কিছু বিষয় নিয়ে কথা বলার সময় আমি দেখেছি দু একজন বিষয়ান্তরে চলে যান, বিষয় থেকে বেরিয়ে গিয়ে অন্যান্য কথা বলতে শুরু করেন। এই কথাগুলো তখনই সম্ভব হয় যখন মানুষ ইরেশনালি ভাবে, এটা মানুষের ট্রেইট একটা। রোবট এআই সবসময় র্যাশনাল চিন্তা করে, তো র্যাশনাল যে জিনিস সে কখন ইরেশনাল কী করে চিন্তা করবে? গল্প লিখতে হলে ইরেশনালিটির দরকার হয়। যেটা ভয়ের সেটা হচ্ছে অন্য জিনিস, ভয়টা হলো অন্য জায়গায়। ভয়টা হলো যে আজকেও আমরা দেখি যে ওই নর্দমার মধ্যে যেখানে মানুষ ঢুকলে মানুষ মারা যাবে সেখানে যন্ত্রকে নামানো হয় না, সেখানে এখনও মানুষ ঢুকছে, মানুষ ঢুকে সেখান থেকে মানুষ ঢুকছে এবং মানুষ মারা যাচ্ছে, মারা যাবার পরেও আবার মানুষকে সেখানে নামানো হচ্ছে, যেখানে কত সহজে চ্যাট জিপিটি নয় খুব সাধারণ কিছু যন্ত্র দিয়ে কাজটা করে তোলা যায়। আর যে মানুষগুলো সেখানে নেমে নিরন্তর মারা যাচ্ছে তাদের মধ্যেই হয়তো সঠিক পরিস্থিতি, তারা হয়তো খুব বড় সাহিত্যিক হতে পারতেন, তারা গল্প লিখতে পারছেন না। ব্যাপারটা পুরো উল্টো, ওইখানে মানুষ নামছে, আর যাদের গল্প লেখার কথা তারা আদৌ গল্প লিখতে পারবেন কি না তা নিয়ে আমরা আলোচনা করছি, এটাই হচ্ছে ভয়ের। আরেকটা জিনিসও শুনলাম, সেটা হচ্ছে যে একজন প্রশ্ন করেছেন আর কি, মানে চ্যাট জিপিটি বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি কখনো আত্মজীবনী লিখতে পারবে? এই একটা জিনিস আমি ইন্টারনেটে খুব ঘোরাঘুরি করছে শুনলাম, মানে সেইটা নিয়ে তোমার কি মত আমাকে একটুখানি বলো। এগুলো খুব একটা হাইপে চলছে। হ্যাঁ, কৃত্রিম বুদ্ধি নিয়ে বড় বড় সেমিনার হচ্ছে, এটা একটা প্রোপাগান্ডাই বলবো। যে গাফাম, যে গুগল, অ্যাপল, মাইক্রোসফট, ফেসবুক, অ্যামাজন, এরা পাঁচজন এরা এআইকে ধরেছে এবং এআই নিয়ে বড় বড় তারা কথা বলছে। তারা বলছে এআই খারাপ, কিন্তু তারাই নিজেরাই আবার এআই যন্ত্র তৈরি করছে। যেমন এলন মাস্ক খুব বড় বড় কথা বলে, কিন্তু সেইগুলো কথাগুলো বলে তার কারণ তার নিজস্ব যে কোম্পানি নিউরালিঙ্ক করছে কি মানুষের ব্রেনের ভেতরে একটা চিপ ঢুকিয়ে দেবে এবং মানুষ যেভাবে চিন্তা করে সে নাকি সেটা চিন্তা করতে পারবে, এই ধরনের কাজ তারা করছে। তো আসলে কথাটা হচ্ছে যে নিয়ন্ত্রণ যাদের হাতে, তারা যেভাবে ভাবনা চিন্তা করছে পুরোটাই অর্থনৈতিক ব্যাপার, অর্থনীতির সঙ্গে একদম হাড়ে হাড়ে জড়িত। তারা যেভাবে চিন্তা করবে সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে চলতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এবার নিয়ন্ত্রণ যদি দস্তয়েভস্কি বা তলস্তয়ের মতো মানুষদের হাতে চলে যায়, স্বাভাবিকভাবে সেটা অন্যরকম হবে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো যে কথাগুলো আমার শুনতে শুনতে মনে হচ্ছিল যে সেই শক্তি চট্টোপাধ্যায়ের লাইন আছে যে মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। তবে মানুষের কান্নাকে মাপতে গেলে মানুষকেই লাগবে। যন্ত্র মানুষের কান্নাকে বুঝতে পারবে হয়তো, তার সেই যদি তার মধ্যে সেই জিনিস ভরে দেওয়া যায় আস্তে আস্তে, সে যদি চেতনা সম্পন্ন হয়ে ওঠে সে হয়তো বুঝতে পারবে, কিন্তু সেই বুঝতে পারাটা মানুষের বুঝতে পারার কাছাকাছি হয়তো কোনোদিনই পৌঁছবে না। কারণ সবচেয়ে যেটা বড় কথা, সেটা যেটা শঙ্খ বললো যে মানুষ ইরেশনালি ভাবতে পারে। একটা প্রসঙ্গ থেকে আমরা প্রসঙ্গান্তরে যাই, আবার ওই প্রসঙ্গে ফিরে আসি, কখনো ফিরে আসিও না। কিন্তু যন্ত্র তো তার লজিক, তার যে যুক্তিবুদ্ধি, তার যে সেই পদ্ধতি যেভাবে তাকে ফিট করানো হয়েছে, সে যেভাবে দেখেছে সেভাবেই এগোবে। তাহলে এই এলোমেলো হয়ে যাওয়াটা, এই যে বিভিন্ন দিকে ছড়িয়ে যাওয়াটা, সেটা কারণ মানুষের জীবন তাকে সেটা শিখিয়েছে। সেই জন্য যন্ত্র কখনো বা প্রযুক্তি কখনো আত্মজীবনী লিখতে পারবে না, কারণ তার কোনো জীবন নেই। এবার চেতনা থাকতে পারে, কিন্তু সেই চেতনাও বোধহয় জীবন সর্বস্ব নয়। তাই আমার মনে হয় এখনই মানে গেল রথ তোলার কোনো জায়গা নেই। আর বাঙালি লেখকদের এমনি অনেক রকমের বিপদের মধ্যে পড়তে হয়, নানা রকম প্রতিকূলতার মধ্যে বসে লিখতে হয়, সেগুলো অনেক মানে খুব প্রত্যক্ষ বিপদ, সেগুলো থেকে বাঁচিয়ে আমরা আমাদের লেখাটুকু চালিয়ে যেতে পারলেই বোধহয় যথেষ্ট। কৃত্রিম বুদ্ধিমত্তাকে ভয় পাওয়ার কিছু নেই। ধন্যবাদ সকলকে। সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটা আলোচনা হলো। আসলে যে এটুকু জেনে আনন্দ হচ্ছে যে আমাদের সাহিত্যিকদের অন্তত ভয় পাওয়ার কিছু নেই। যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা এগিয়ে চলুক, সাহিত্যিকদের এখনও টপকাতে তারা পারবে না, এটাই আনন্দের।